না দেবী আবেরি, সিংহাসনের উত্তরাধিকারের সমস্যাটা আমরা উপলব্ধি করতে পারছি, কিন্তু তার জন্য কুমারকে মুক্ত করা কোনোভাবেই সম্ভব নয়। একজন অধস্তনের পক্ষে এই ধরনের মন্তব্য করা যথেষ্ট ধৃষ্টতা হয়ে যাচ্ছে না সভাপতি মশাই? বেশ, তাহলে ঊর্ধ্বস্তনের উপরই ছেড়ে দেওয়া হোক। মহারাজই না হয় সিদ্ধান্তটা নেবেন, আমরা না হয় তার ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করি। অপেক্ষা করার কি আছে? তোমরা এতজন সবাই রয়েছো, না হয় সবাই মিলে। তা হয় না কন্যিমা, এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একমাত্র মহারাজই নিতে পারেন। আমরা তার ফেরা পর্যন্ত কি সবুর করতে পারি না? বেশ, অপেক্ষা করতে আমার কোনোই অসুবিধা নেই, কিন্তু এরই মধ্যে দুবার উপতিষ্যের উপর আক্রমণ হয়ে গেছে। আক্রমণকারীরা এখনো পর্যন্ত ধরাও পড়েনি। দেবীমা তৃতীয়বার উপতিষ্যের উপর সহায় থাকবেন তো? জয়দ্রথ, প্রধানমন্ত্রী হিসাবে দেশের রাজার নিরাপত্তা সুনিশ্চিত করো। সে নিরাপদে ফিরলেই আশা করি বুঝতে পেরেছ আমি কি বলতে চাইছি। সিদ্ধান্তগুলো তো তাকেই নিতে হবে, তাই না? রাজিমা, আপনি এখনই কেন এতটা ভেঙে পড়ছেন? বিবাহের প্রস্তাব দেওয়া মানেই তো বিবাহ সম্পন্ন হয়ে যাওয়া নয়। দেখবেন ঠিক সময় মতো প্রধানমন্ত্রী মশাই, সভাপতি মশাই ওনারা একটা সমাধান সূত্র বার করবেন। তুমি যতই বলো এ সমস্যার সমাধান হওয়া অত সহজ নয় রেবতী। যতদিন আভেরি এ প্রাসাদে থাকবে ততদিন সে তার নোংরা রাজনীতির খেলা চালিয়েই যাবে, আর ততদিন একের পর এক সমস্যার। দেবী জাহ্নবী, তিলক অনুষ্ঠান তো সম্পন্ন হয়ে গেল দেবী জাহ্নবী। তার মানে এখন থেকে আমি এই রাজপরিবারের একজন পূর্ণ সদস্য, কি বলুন? সভায় আপনি তিলক পরালে তখনই সুযোগটা পেতাম, কিন্তু যাই হোক, এখন যখন আপনাকে পেয়েছি তখন কিন্তু আপনার আশীর্বাদ পাওয়ার সুযোগটা কিছুতেই হাতছাড়া করব না দেবী জাহ্নবী। আশীর্বাদ করুন যাতে আমি আমার সারা জীবন এই রাজপরিবারের কল্যাণে উৎসর্গ করতে পারি। আহ, অন্তরটা জড়িয়ে গেল। আপনার মতো একজন বয়োজ্যেষ্ঠের আশিস মাথায় নিয়ে এবার আমি নিশ্চয়ই আমার উদ্দেশ্য পূরণ করতে পারবো। আর আপনিও আপনার ছোট বোনকে নিশ্চয়ই। আপনি তো শুধু আমার বয়োজ্যেষ্ঠা নন, সম্পর্কে আমার বোনও। আপনি তো আমার দিদি।
তাই একবার দিদির সাথে। আর কত নিচে নামবে আভেরি? তোমার কি পাপের ভয় নেই? তোমার মতো মানুষদের তো নরক পাশ হওয়া উচিত। আপনার আশীর্বাদ নিয়ে আপনার জীবনই নরক করে দেব দেবী জাহ্নবী। আর আপনাকে যারা রক্ষা করার চেষ্টা করবে তারাও রেহাই পাবে না। মনে বড় শান্তি পেলাম দিদি। আজকের দিনটা আমি সারা জীবনে ভুলতে পারবো না। আর আপনিও বোধহয় কোনো দিনই এই দিনটার কথা ভুলতে পারবেন না। রেবতী, এর পরেও বলবে সবাই মিলে সমস্যার সমাধান করা সম্ভব? আর কত দেরি? বেশি সময় লাগবে না। আমি খবর পেয়েছি তারা অনুরাধাপুরমের সীমানায় পৌঁছে গেছে। তুমি নিশ্চিত? আমার বিশ্বস্ত সূত্র কখনো ভুল তথ্য দেয় না প্রধানমন্ত্রী মশাই। ঠিক আছে, শোনো, তোমাকে এক্ষুনি একবার সেনাপতি মশাইয়ের সঙ্গে দেখা করতে হবে। সেনাপতি মশাইয়ের সাথে কেন? আমাদের সেনাবাহিনীর বেশ কিছু সুদক্ষ যোদ্ধাকে এক্ষুনি মহারাজ এবং দিদির নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য পাঠাতে হবে। কিন্তু সেনারা তো পালকি পাহারা দিয়ে নিয়ে আসছেন। যা বলছি তাই করো। আমি আর কোনো ঝুঁকি নিতে চাই না। আপনি কি নতুন কোনো আক্রমণের আশঙ্কায়? দেরি করো না, এক্ষুনি গিয়ে ব্যবস্থা করো। আমি আমার কাজ করেছি, এখন সবটাই দেবী মার ইচ্ছা। আশা করি তিনি দিদি এবং মহারাজকে রক্ষা করবেন। মহারাজের সিদ্ধান্ত যে আপনাদের পক্ষে যাবে সে ব্যাপারে আপনি নিশ্চিত? আপনার কি মনে হয়? যথেষ্ট সন্দেহ আছে আমারও। তাহলে তাহলে এখন কি করা যায়? কি হল, চুপ করে আছেন যে? মহারাজ ফিরলে কিন্তু। খাদ্যমন্ত্রী মশাই, আপনি বলেছিলেন না আপনার লোকেরা হাতে স্বর্ণমুদ্রা পেলে আর চুপ করে বসে থাকে না? আপনি ঠিক কি ভাবছেন বলুন তো? গুপ্ত ঘাতকদের পাঠাবার বন্দোবস্ত করুন। প্রতিশোধের। কিন্তু কিন্তু এক্ষুনি এরকম ঝুঁকি নেওয়া ঠিক হবে? আপনি এখনো প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন? কিন্তু মহারাজ যদি এবারও রক্ষা পেয়ে যান? তাহলে বলবো আপনি আর রক্ষা পাবেন না। ঠিক আছে, আমি আমি আপ্রাণ চেষ্টা করব। যান, আর দেরি করবেন না। যত শীঘ্র সম্ভব কাজটা গোপনে সেরে ফেলুন। যান। জয়দ্রথ, উপদেশ্য যদি আর না ফেরে তাহলে কে নেবে সিদ্ধান্ত? আর আমাদের বিপক্ষেই বা সিদ্ধান্ত যাবে কি করে? সভায় কর্ণিমা জয়মকে বাবা মা নিরাপত্তা সুনিশ্চিত করতে বলল। কেন? নাকি হুমকি দিল যে বাবা মার উপর কোনো আক্রমণ হতেই পারে? কিন্তু আমি তো নিশ্চিত
যে তাদের আর কোনো বিপদ হবে না, কিন্তু তিনি তো জানেন না। তাই বাবা মার ওপর আক্রমণ হতেই পারে, হতেই পারে তো যে ভাই কাকাকে রাজা করাবার জন্য। কিন্তু ভাই কাকা দ্বিতীয় বিবাহের সিদ্ধান্ত নেওয়ার উদ্দেশ্যটা কি? শুধুই দেশের উত্তরাধিকারী পাওয়া, নাকি ভাই কাকার মুক্তি? এই সিদ্ধান্তে তো ঋদ্ধিমণির জীবন বিপর্যস্ত হবে। ঋদ্ধিমণি তো শোকে পাগল হয়ে যাবে। না 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 না, এ হতে পারে না, কিছুতেই না। আমাকে ঋদ্ধিমণি পাশে দাঁড়াতে হবে, ঋদ্ধিমণিকে সাহায্য করতে হবে আমায়। কিন্তু আমি কি এই সুযোগ পাবো? আমার জীবনেও তো না। ওরা কিছুতেই আমাকে এত সহজে পরাস্ত করতে পারবে না। কিন্তু ঋদ্ধিমণি, তাকে তো আর। খনা, কৌরকিমা, কৌরকিমা, তুমি শুনেছো সবাই কি হয়েছে? শুনেছি। কৌরকিমা, বলো না, ঋদ্ধিমণিকে সতীনের সাথে ঘর করবে? খনা, না কৌরকিমা, না 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 না, এ হতে পারে না। আমাদের সবাইকে তো ঋদ্ধিমণির পাশে দাঁড়াতে হবে, তাই না? কি হলো কৌরকিমা, তুই চুপ করে আছো কেন? কি ভাবছো কি তুমি? কিছু বলো না। ভাবছি আজকের সভায় তো তোমার বিবাহেরও প্রস্তাব দেওয়া হয়েছে খনা। তোমার সমস্ত স্বপ্নগুলোকে ভেঙে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, আর আর সেই সব কথা ভুলে তুমি অন্য একজনের কথা শুধুমাত্র ভেবে চলেছ। আমি শুধু ভাবছি একজন মানুষের হৃদয় কতটা মহৎ হলে সে নিজের সমস্ত ভাবনা চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র অন্যের বিপদের কথা ভাবতে পারে। খনা, খনা, তোমার ঋদ্ধিমণির পাশে আমরা তো সবাই দাঁড়াবোই খনা, কিন্তু তার আগে তো তোমাকে তোমার কথাও ভাবতে হবে। কৌরকিমা, আমার বিবাহ নিয়ে এখনই এত ভাবার কোনো প্রয়োজন নেই। কি বলছো কি খনা? তুমি কি জানো যে ইতিমধ্যে তোমার বিবাহের সম্মতিপত্র এখানে এসে পৌঁছে গিয়েছে? সম্মতিপত্র আসার অর্থ এই যে আমার বিবাহ চূড়ান্ত হয়ে গেছে, তার কোনো মানে নেই। আর বাবা নিশ্চয়ই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমার ভবিষ্যৎটা ভাববে। হ্যাঁ, সেটা তো ঠিকই, কিন্তু তাই বলে কৌরকিমা, বাবা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আচার্যদেবের সাথে নিশ্চয়ই কথা বলবে। আর আচার্যদেব নিশ্চয়ই এটা মেনে নেবে না যে বিদ্যালাভ বাদ দিয়ে আমি বিবাহ করব। আমি এত সহজে আমার স্বপ্নগুলোকে ভেঙে চুরে খান খান হয়ে যেতে দেব না কৌরকিমা। তোমার আর ঋদ্ধিমণির স্বপ্নগুলো আচ্ছা, ঋদ্ধিমণি জানে তো ভাই কাকার দ্বিতীয় বিবাহের প্রস্তাবের কথা? মহান আমার দ্বিতীয় বিবাহের কথা শোনার পর থেকে আমার ওই নিষ্পাপ মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে, যেন আমার সামনে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করছে যে রাজিমা,
কেন আমার এত বড় সর্বনাশ করলে? কেন নিজে হাতে আমার জীবনটা নষ্ট করে দিলে? আপনি আপনি এ কথা কেন বলছেন রাজিমা? সমৃদ্ধির জীবন মোটেও নষ্ট হয়ে যায়নি। আপনি একটুখানি বিশ্বাস রাখুন, আমরা সকলে মিলে আবার লড়াই করব রাজিমা। না না রেবতী, লড়াই করে কোনো ফল হবে না। সমৃদ্ধির জীবন নির্ধারণ হয়ে গেছে। আমি শুধু ভাবছি কথাটা আমি ওকে কিভাবে বলবো, কিভাবে আমি ওর সামনে গিয়ে দাঁড়াবো। কত কত আনন্দ করে ওকে আমি এই সিংহলে নিয়ে এসেছিলাম। আমি নিজে দাঁড়িয়ে থেকে ওর বিবাহ দিয়েছিলাম। তখন কি আমি জানতাম ওকে আমি সর্বনাশের পথে ঠেলে দিচ্ছি? ওর স্বামীর জীবন কুণ্ডলিতে রাজিমা, রাজিমা, কেন তুমি এভাবে নিজেকে দায়ী করছো? আর কেনই বা তুমি ভাবছো যে তোমার জন্যই ঋদ্ধিমণির এত বড় সর্বনাশ হলো? কারণ আমার ডাকে সমৃদ্ধি সিংহলে এসেছিল, আর আমার জন্যই তোমার ভাই কাকার সঙ্গে। রাজিমা, তুমি খুব ভালোভাবে জানো এটা ওদের পুরোটাই একটা ষড়যন্ত্র ছিল। প্রথমবার ওরা সফল হয়েছে, কিন্তু দ্বিতীয়বার ওরা কিছুতেই সফল হবে না। আমরা কিছুতেই ওদের উদ্দেশ্য চরিতার্থ হতে দেব না রাজিমা, কিছুতেই না। না খনা, আমি আর লড়াই করতে পারবো না। সবকিছুর একটা সীমা আছে। একদম ঠিক বলেছো রাজিমা, সবকিছুর যে একটা সীমা আছে এটা কন্নিমা আর মাসুমাকে বোঝাতে হবে। না হলে রাজিমা, তুমি একদিন চোখের সামনে দেখবে তোমার এই সোনার সংসার ধ্বংস হয়ে যাবে। খনা, না না না, ও কথা তুমি মুখেও এনো না খনা। তাহলে রাজিমা, দেবীমার নাম নিয়ে শপথ নাও, তুমি সব পরিস্থিতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। রাজিমা, এখনো সময় আছে। আর ঋদ্ধিমণির জন্য চোখের জল ফেলো না। ঋদ্ধিমণির চোখের জল মোছাবার উদ্যোগ নাও তুমি। রাজিমা, ঋদ্ধিমণি অনেক কষ্ট পেয়েছে, এবার তাকে সুবিচার পাওয়াতে হবে। আর পরিবারের সবচেয়ে বড় হিসেবে তোমার দায়িত্ব তাকে সুবিচার পাইয়ে দেবার। খনা, সমৃদ্ধি সুবিচার পাবে। আমি নিজে তাকে। অসম্ভব। আপনি কারোর জন্য কিচ্ছু করতে পারবেন না, কারণ আপনার সেই ক্ষমতাটাই নেই। যে নিজের ভালো করতে পারে না সে কিনা করবে অন্যের ভালো।